তিনি চলে যাবার পর অনেক কথাই মিডিয়াতে উঠে আসছে, যেমন তার ব্যক্তিগত জীবন, সেটা তার প্রথম স্ত্রী, তার কজন সন্তান, কিংবা দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কিভাবে বিয়ে হলো, তার সন্তানদের সাথে তার সম্পর্ক কেমন ছিল। তিনি বেঁচে থাকতে তো এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে, বরং ধর্মেন্দ্রজির নানান কাহিনী বা সিনেমার গল্প উঠে এসেছে। তবে আজ কেন এমন কথা উঠে আসছে তার মতন এমন সুপুরুষ ও হ্যান্ডসাম অভিনেতার জন্য? এটা খুবই স্বাভাবিক যে তিনি মাত্র দুটো বিয়ে করেছিলেন। বর্তমানে নায়করা একের অধিক শুধু বিয়ে নয়, অনধিক গার্লফ্রেন্ড নিয়েও সবসময় ঘুরছেন। তাতে কি কারোর কিছু যায় আসে? না, আসে না। আসলে সেই মানুষটি কেমন ছিলেন জানেন? শুনবো তার সমসাময়িক এমন একজন অভিনেতা ও চিত্র পরিচালকের কাছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি আর কেউ নন, স্বয়ং বিশ্বজিৎ চ্যাটার্জি, যিনি জাহ্নবীকে তার মনের কথা শেয়ার করলেন ঠিক সেদিন যেদিন তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। মন দিয়ে শুনুন তার সব কথা। শেষে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানান তার ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে আলোচনা করা কি এখন যথাযথ বলে আপনি মনে করেন? আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই সুন্দর পোস্ট পাওয়ার জন্য। প্রতি শুক্রবার যারা অপেক্ষায় থাকেন তাদের জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জাহ্নবী। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা। আসুন শুনে নেওয়া যাক পরিচালক এবং অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি কি বলছেন। আমি বিশ্বজিৎ চ্যাটার্জি মুম্বাই থেকে বলছি। আমার অনেক দিনের পুরনো বন্ধু, আমার কো অ্যাক্টর এবং হিন্দি ফিল্মের যত ফ্যান্স আছে তাদের কাছে হিম্যান হিসেবে পরিচিত হিউম্যান হিরো ধর্মেন্দ্র আজ চলে গেল আমাদের সকলকে কাঁদিয়ে। ধর্মেন্দ্র এমন একজন অভিনেতা ছিলেন যিনি 60s আমিও যে সময় এসেছি সেই সময় মুম্বাইতে আসেন এবং সুদূর পাঞ্জাবের একটা গ্রাম থেকে এসে এখানে নিজের অধ্যবসায়, নিজের অভিনয় প্রতিভা, অভিনয় ক্ষমতা দিয়ে বলিউডকে জয় করে এবং মৃত্যুর আগে অবধি সে কাজ করে গেছে ফিল্মে। এবং আমি অত্যন্ত লাকি যে আমার ডাইরেকশনের আগেও কাজ করেছে ও, ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। আমার कहते मुझको রাজা ফিল্ম আমার প্রোডাকশন ডাইরেকশন তাতে ছিল। প্লাস আমার এই যে লেটেস্ট ফিল্ম, এবং এটাই বোধহয় ধর্মেন্দ্রের লাস্ট ফিল্ম হবে আমার ছবি, যাতে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের রোলও করেছে। তো যাই হোক, এটা আমার লাস্ট ফিল্ম হবে। আমার সঙ্গে ওর যা বন্ধুত্ব ছিল, আমরা একজন ভাইয়ের মতন ছিলাম। দুই ভাই এক থালায় খেতাম, এক বিছানায় শুয়েছি, একসাথে ঘুরেছি, একসাথে কাজ করেছি, এক মেকআপ রুমে বসে মেকআপ করেছি। কত স্মৃতি সে বলে শেষ করা যাবে না। তো চলে গেল। আমি খবরটা অনেক দেরিতে পেয়েছি। পেয়েই দৌড়ে ওরা ইচ্ছে করেই খবরটা হয়তো দেরিতে দিয়েছিল। ওদের ফ্যামিলির থেকে মিডিয়ার কাছে অনেক দেরিতে পৌঁছয়, ইভেন আমার কাছে অনেক দেরিতে পৌঁছয়। তা আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই। আমি ক্রিমেশন গ্রাউন্ডে যাই। সেখানে ববি, সানি, অভয় দেওয়ালের সবাই ছিলেন, সায়রা বানু ছিলেন, ফরিদা জালাল ছিলেন ওখানে, যাদের সঙ্গে আমার দেখা হলো, যতীন পণ্ডিত ইত্যাদি আরও অনেকে ছিলেন। কিন্তু আমাকে ববি এবং সানি আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধের ওপর মাথা রেখে দুজনে কাঁদতে আরম্ভ করলো ছোট্ট বাচ্চার মতন। আর আরেকদিকে চিতা জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, আমি দেখছি, সবাই চোখে জল। আমিও কাঁদতে আমি নিজেকে থামাতে পারিনি। আমিও বাচ্চার মতন কাঁদতে আরম্ভ করলাম। আর সানি, ববি আমাকে শান্ত করার চেষ্টা করতে আরম্ভ করলো। তারপর সেই একটা যুগের শেষ হয়ে গেল। আমি বললাম ববিকে যে, ববি তুমি
যেদিন হলে সেদিন ধর্মেন্দ্র একটু লেটে শুটিংয়ে এসেছিল, এসে বললো আজকে আমার ঘরে একজন মেহমান এসেছে, সেটা তুমি। সানি আমাকে বলল যে আঙ্কেল, ড্যাডির সঙ্গে আমি আপনার ইস্পাত জোন নেই ফিল্মের শুটিংয়ে গোয়াতে গেছিলাম, আপনার মনে আছে? তারপর ড্যাডি আপনার বাড়িতে দুদিন ঘুমিয়ে পড়েছিল, হ্যাঁ, পার্টি করে আপনার এসেছিল, তারপর উঠতে পারেনি। আমি বললাম হ্যাঁ, সব মনে আছে। বললো আপনাকে ড্যাডি কত ভালোবাসতেন, হ্যাঁ, আপনি বাড়িতে এলে আপনার জন্য স্পেশাল ডিশ উনি বানিয়ে দিতেন। আমি বললাম হ্যাঁ, শুটিংয়ের সময়ও ও ওই যে ছাঁচ খেত গরমকালে, লস্যি, সেটা আগে আমাকে দিত গ্লাসে, তারপর নিজে খেত। তো এই আমাদের বন্ধুত্ব একটা। এবং তারপর আমি ইদানিংকালে যখন এই অগ্নিযুক্ত ফায়ার ছবিটা করি, আমি ওর ফার্ম হাউসে গেছিলাম, ওখানে ওর সাথে আমি ছিলাম, স্টোরি ন্যারেশন, ওকে এক একটা জিনিস ডিটেলসে জেনেছি। সেখানে আমি ঘুরেছি, বেরিয়েছি ওর সঙ্গে। ও খেতি বাড়ি করতো ওখানে, থাকতো, সব ঘুরিয়ে ঘুরিয়ে আমার দেখালো পুরো ওর ফার্ম হাউসে আমি ছিলাম। তারপর শুটিংয়ের সময় সবচেয়ে বড় জিনিস যে ওর যা, এখনও যা অধ্যবসায়, আমি অবাক হয়ে গেলাম। সে ডামি নেবেন অ্যাকশন সিনে তাকে লাঠি চার্জ করছে ব্রিটিশাররা, বললো আমি কোনো ডুপ্লিকেট চাই না। আমি বললাম আমি ডুপ্লিকেট দেবো, বললো না আমি ডুপ্লিকেট চাই না। নিজে করলো, সে অসাধারণ অভিনয়, ওর মধ্যে সেই পাওয়ার। এবং রিয়েলি হি ওয়াজ এ পাওয়ারফুল ম্যান, রিয়েলি। ওকে যার জন্য হিম্যান বলা হতো। এবং সবচেয়ে বড় জিনিস ওর সততা, ওর নিষ্ঠা, ওর অভিনয়ের প্রতি ভালোবাসা, এই সব কিছু দিয়েও আজ এতদিন ধরে ও মানুষের মনে বিরাজ করেছে এবং থাকবে চিরকাল। কত ছোট ছোট প্রডিউসারকে ও সাপোর্ট দিয়ে গেছে যে তোমরা ছবি করো, আমি থাকবো, আসবো, টাকার জন্য ভেবো না, তোমাদের যা বাজেট আমি তাতে করবো। এই যে সাপোর্ট ও কত প্রডিউসারকে দিয়েছে। তারপর হয়তো কোনো ছবি আটকে গেছে, সেখানে ও নিজের গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে ছবিটাকে বিক্রি করিয়ে দিয়েছে। তারপরে এসে জিজ্ঞেস করতো জুনিয়র আর্টিস্টদের যে তোমরা সবাই পেমেন্ট ঠিক পাচ্ছ তো? যদি কেউ বলতো যে না আমি পাচ্ছি না, হ্যাঁ, সে বলতো প্রডিউসারকে যে আগে ওদের টাকা দিয়ে দিন, তারপর আমি কাজ করব। এই ছিল ধর্মেন্দ্র, একটা সততার প্রতীক, একটা নিষ্ঠার প্রতীক, আহ, একটা জেনুইন ভদ্রলোক, জেনুইন লোক। এবং ওর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো ব্যাপার ছিল না। ও যাকেও ভালোবাসতো, প্রাণ দিয়ে ভালোবাসতো। আর যদি কোনো অন্যায় দেখতো রুখে দাঁড়াতো। বলে এই বৈশিষ্ট্য চরিত্রের একেবারে আহ, একদম মানে খাঁটি সোনা যাকে বলে, সেরকম একটা ছেলে ছিল। তো আমার সাথে তো ওর এত কথা আমি বলে শেষ করতে পারবো না। তো আমার কাছে ও কোনোদিনই যাবে না। তারপর ওখান থেকে আমি ক্রিমেশন গ্রাউন্ড থেকে আমি গেলাম হেমা মালিনীর বাড়িতে। হেমা মালিনী, আহ, ওর মেয়ে ছিল, ঈশা ছিল, অহনা ছিল, ওর জামাইরা ছিল, সব দিল্লি থেকে এসে গেছে। তারপর মধু এসেছিল, মধু আমার ফিল্মে কাজ করেছে, ওই ক্যাপ্টেন লক্ষ্মী সাইকেল। মধু ওর বোন হয়, ওর কাজিন সিস্টার। তো মধুও ছিল, আরও অনেকে ছিল। তো সেখানে বসলাম, ধর্মেন্দ্রের ফটো ছিল, সেখানে ফুল দিলাম, শ্রদ্ধা জানালাম। আমি সব পুরনো কথা হেমা মালিনী আমায় বলছিলেন যে আমার মনে আছে আহ, যে আপনার ফিল্মের শুটিংয়ের সময় আমি আর ধরমজি, আমরা আপনার ফিল্মে কাজ করতাম, সেসব পুরনো স্মৃতি সেইগুলো সব বলছিলেন। আপনি আসছেন আমার বাড়িতে, আমার মা যখন বেঁচে ছিলেন, আমার আন্টির হাতের কফি খেতেন আপনি। তো এইসব পুরনো কথা সব ছিল স্মৃতি। তো আমার মন খুব ভারাক্রান্ত, আমার মন ভালো নেই আজকে। আমার কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না, আমার মন একদম ভেঙে গেছে। তবে ওর চিতার দিকে তাকিয়ে ওর ধোঁয়াটা আকাশে যাচ্ছে উড়ে, আমি বললাম যে তুমি যাচ্ছ আজকে? হ্যাঁ। তো আর সবচেয়ে বড় ব্যাপার কি, আহ, ওর কদিন পরই জন্মদিন। যখন খবরটা মিথ্যে বেরোলো যে ভুল করে ওর ডেথ নিউজ ছাপিয়েছে, তখন আমার একটা শিওরিটি হলো, আমি শিওর যে যার ডেথ নিউজ বেরিয়ে যায় সে অনেক লং লাইফ থাকে তার, কিন্তু সেটা
ওর ক্ষেত্রে হলো না। চলে গেল। আমি রোজ প্রে করতাম যাতে ওর লং লাইফ হয়, আরো অনেক দিন থাকে। কিন্তু ধর্মেন্দ্র থাকবে। ওর ৮ই ডিসেম্বর জন্মদিন ভেবেছিলাম, ওর জন্মদিনে খুব ভালো করে ওর জন্মদিন মানাবো, যাবো, ওকে জড়িয়ে ধরবো। হলো না। আমার দুর্ভাগ্য। যাই হোক, আমি ধর্মেন্দ্রের সম্বন্ধে বহু কথা বলতে পারি, কিন্তু আজ আর বলতে পারছি না। যেখানে গেছে সেখানে ও সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, সবাইকে ও প্রোটেক্ট করুক, সবাইয়ের ও মঙ্গল চাইতো এবং মুখানুগিও একই জিনিস করবে, আমার এটা বিশ্বাস। ধর্মেন্দ্র কখনো যাবে না, অমর। বাংলা ভারতবর্ষের ফিল্মের ইতিহাসে ওর নাম সোনার অক্ষরে লেখা থাকবে চিরকাল। জয় হিন্দ।